দর্শক, বাংলাদেশে হিন্দুরা কোন শ্রেণীর নাগরিক বা আদৌ তারা নাগরিক কিনা, আজকে সেই প্রশ্নটা আমাদেরকে করতেই হয়। বাংলাদেশের গাইবান্ধায় একজন হিন্দু ভক্ত ৮১ ফুট উচ্চতার একটি শ্রীরাম মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন এবং আজকে তিনি কারাগারে। তার নাম হরিদাসচন্দ্র তরুণী। তার বিরুদ্ধে মামলা হয়েছে মানি লন্ডারিংয়ের আইনে। আদালত জানতে চেয়েছে যে এই যে তিনি এত বড় রাম মূর্তি তৈরি করতে গেছেন, এই প্রকল্পের অর্থ কোথা থেকে এসেছে। তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটাই কি পুরো গল্প, নাকি এই ঘটনা বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আইনের সমান প্রয়োগ নিয়ে আরো বড় এক প্রশ্নের জন্ম দিয়েছে? আজকে আমরা সেই প্রশ্নগুলির উত্তর খুঁজব। একটি মূর্তি কেন এত বড় বিতর্ক? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা উচিত, সেটা হলো যদি কোনো ব্যক্তি বা প্রকল্পের অর্থের উৎস নিয়ে আইনগত প্রশ্ন ওঠে, তাহলে তদন্ত হওয়া স্বাভাবিক। সেটা আমরা মেনে নিতে কোনো অসুবিধা নাই। আইনের শাসনে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু এইখানে আরেকটি প্রশ্ন উঠে আসে, সেটা হলো বাংলাদেশে রাষ্ট্রের উদ্যোগে আমরা দেখেছি শত শত মডেল মসজিদ নির্মাণ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি এবং সমাজের উদ্যোগে হাজার হাজার বড় বড় মসজিদ নির্মিত হয়েছে। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদনও প্রকাশ হয়েছে যে কিছু মসজিদের দান বাক্সে নাকি কোটি কোটি টাকা সংগ্রহীত হচ্ছে। তো প্রশ্ন হলো যে এই একই ধরনের আর্থিক স্বচ্ছতার প্রশ্ন সেই সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে করা হয়। এই যে দান বাক্সে এত টাকা দেয়, যারা টাকা দেয় তাদেরই বা টাকার উৎসটা কি? কিন্তু এই প্রশ্নগুলি আমরা করি না। আমরা খুব আহ্লাদিত, দেখো ইসলামকে ভালোবেসে মানুষ ভক্তরা কত টাকা দান করেছে, তাই না? কিন্তু আইনের মানদণ্ড যদি সবার ক্ষেত্রেই সমান হয়, তাহলে কি সেই প্রশ্নগুলি করা বাঞ্ছনীয় নয় যে সেই টাকাগুলি বা কোত্থেকে আসে? বা এই যে এত বড় বড় মসজিদ মাদ্রাসা তৈরি হচ্ছে, সেই টাকার উৎস কি? কোনো আদালত আজ পর্যন্ত কি কেউ জানতে চেয়েছে যে সেই টাকাগুলির উৎসটা কি? তো এইখানে আরো একটি প্রশ্ন আছে, সেটা হলো হিন্দু সম্প্রদায়ের মধ্যে ধনী পরিবার কি নেই? হিন্দুরা কি মন্দিরে অনুদান দেন না, প্রণামী দেন না? দেশে অসংখ্য মন্দির আছে যেগুলি মানুষের দানে পরিচালিত হয়। তাহলে একজন ভক্ত যদি আইন মেনে একটি ধর্মীয় স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে সেটা কি তার সাংবিধানিক অধিকার নয়? তো দর্শক, দেখি এই বিতর্কের শুরুটা কোত্থেকে এসেছে। হরিদাসচন্দ্র তরুণীর প্রকল্প ঘোষণার পর কিছু উগ্রপন্থী গোষ্ঠী প্রকাশ্যে এর বিরোধিতা করে। বিভিন্ন বক্তব্যে তারা বলে যে এত বড় রাম মূর্তি হতে দেওয়া হবে না। মানে রাম মূর্তি কত বড় হবে সেটা তাদের পারমিশন নিয়েই করতে হবে। মৌলবাদীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, রাম মন্দির তারা হতে দেবে না, তারা জান দিয়ে দেবে এবং সেটা প্রতিহত করবে। কি সাহস হিন্দুদের যে মুসলমানের দেশে তারা এত বড় রাম মূর্তি বানাতে চায়, এইটা তারা মানবে না। এরপর তারা জিগির তুলেছে যে হরিদাস তরুণী নাকি বিশালাকায় রামের মূর্তি বানিয়ে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়েছে, উত্তেজনার সৃষ্টি করেছে। কিন্তু সে শুধু একটা মূর্তি বানাতে চেয়েছে, তাই নয় কি? এইটা তারা করতে দেবে না। এদের প্রকাশ্য ঘোষণা হলো যে মুসলমানের দেশে হিন্দুদের কোনো কিছু থাকতে পারবে না, হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এখন আমরা যদি প্রশ্ন করি যে বাংলাদেশটা মুসলমানের দেশ কবে হলো, 100 বর্ষ আগের ইতিহাসও যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে এটাকে আপনি হিন্দুর দেশই বলতে পারেন। তো যাই হোক, আমি তাদের মতো দাবি করব না যে এটা হিন্দু দেশ, বা তারা যে মুসলমান দেশ দাবি করে সেটাও আমি মানব না। কিন্তু তারা যে উত্তেজিত হয়ে যেই হুমকি দামকি দিচ্ছে যে তারা হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে, হিন্দুদের কোনো মূর্তি 1 ইঞ্চি মাটিতেও হইতে দেবে না বাংলাদেশে, তো সেইগুলা কি এই যে তারেক সরকার, আমি বলবো যে একটা অপদার্থ সরকার। তো সেই অপদার্থ সরকার যারা নাকি উত্তেজিত হয়েছে
মানে আপনি কি কারণে উত্তেজিত হবেন সেটা তো আমার বলে দেওয়া লাগবে না। আমি ভালো কাজ করলেও আপনি উত্তেজিত হতে পারেন। এখন সেই ক্ষেত্রে উত্তেজিত হয়ে যখন আপনি এই সমস্ত কথাবার্তা বলবেন, সেই যারা উত্তেজিত হয়েছে তাদের পিছু না নিয়ে এই অপদার্থ সরকার হিন্দুদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা হরিদাস তরুণীকে গ্রেপ্তার করেছে। তো চিন্তা করেন যে তারা বলে যে এত বড় রামের মূর্তি নাকি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করবে, এটা সরকার মানে মেনে নিয়েছে। এই জন্য মানে নানান উছিলায় হরিদাস তরুণীকে তারা গ্রেপ্তার করেছে, যেইভাবে চিন্ময় দাসকে তারা গ্রেপ্তার করেছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো এই যে উত্তেজনা সৃষ্টিটা কে করেছে? যিনি নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একটা মূর্তি তৈরি করতে চেয়েছিলেন, নির্মাণ করতে চেয়েছেন, নাকি যারা সেই উদ্যোগ ঠেকাতে প্রকাশ্যে হুমকি দিয়েছে? উত্তেজনা কারা এইখানে শুরু করেছে? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকের ধর্মীয় অধিকার অন্য কারো অসহিষ্ণুতার কারণে সীমিত হয়ে যেতে পারে না, তাই না? যদি কোনো গোষ্ঠী সহিংসতার হুমকি দেয়, তাহলে আইনের দৃষ্টিতে প্রথম দায়িত্ব হওয়া উচিত সেই হুমকির তদন্ত করা এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া। অন্যথায় একটা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি হয়, যেখানে হুমকি দিলেই অন্যের অধিকার সংকুচিত করা যায়। এবং সরকার ঠিক সেইটাই করেছে। সরকার রাজধর্ম পালন না করে, উঁচু নিচু ভেদাভেদ না করে, সংখ্যালঘু সংখ্যাগুরু মানে না দেখে উচিত ছিল যে রাজধর্ম প্রতিষ্ঠা করা, কিন্তু সেটা করেনি। কারণ তাদের সেখানে এই যে পরমত সহিষ্ণুতা যে জিনিসটা তাদের মধ্যে নাই, এবং সরকার সেই জঙ্গিদের পক্ষেই অবস্থান নিয়ে হরিদাস তরুণীকে গ্রেপ্তার করেছে, হিন্দুদের মূর্তি প্রতিষ্ঠায় বাধা দিয়েছে। তো এখন এই পরিপ্রেক্ষিতে আমরা তো প্রশ্ন করতেই পারি যে ধর্মীয় স্বাধীনতা কি সংখ্যাগরিষ্ঠের জন্য শুধু? বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সেই অধিকার মুসলমানের যেমন আছে, তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাগরিকদেরও আছে। তাহলে প্রশ্ন, একজন মুসলিম যদি মসজিদ নির্মাণ করতে পারেন, একজন হিন্দু কি মন্দির বা মূর্তি নির্মাণ করতে পারেন না? যদি উত্তর হয় পারবেন, তাহলে বাস্তবে সেই অধিকারটা নিশ্চিত হচ্ছে কি? মানে সরকার কি সেই অধিকারটা নিশ্চিত করতেছে? সরকারের কিন্তু এটা একটা অন্যতম দায়িত্ব। তাহলে যদি কোনো ধর্মীয় উদ্যোগের বিরুদ্ধে সহিংসতার হুমকি আসে, ষড়যন্ত্রের ছক কষা হয়, তাহলে রাষ্ট্রের ভূমিকা কি হওয়া উচিত? অধিকার রক্ষা নাকি অধিকার প্রয়োগকারীকে থামিয়ে দেওয়া? আজকের হিন্দু সমাজ বাংলাদেশে খুবই উদ্বেগের সাথে দিন কাটাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সংগঠন থেকে বা ব্যক্তি পর্যায়েও ব্যাপক প্রতিবাদ হয়েছে, গ্রুপের থেকে প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বহু বছর ধরে নিরাপত্তা নিয়ে চরমভাবে উদ্বিগ্ন। নিরাপত্তা আমাদের বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, সংখ্যালঘু পরিবারের বাড়িঘরে আক্রমণ, জমি দখলের অভিযোগ এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনে উঠে এসেছে। আমরা দেখেছি তারা আমাদের পূজার সময় ছক কষে দেয়, বলে দেয় যে এতটা থেকে এতটা করবেন, এতটা থেকে এতটা করা যাবে না, নামাজ হলে পূজা বন্ধ থাকবে, ডাকডোল পিটানো যাবে না, নামাজের 15 মিনিট আগে থেকে শুরু করতে হবে, নামাজের 15 মিনিট পর থেকে শেষ করতে হবে। মানে কত কিছু তরিকা দিচ্ছে। আমরা কি তাদেরকে বলে দেই মানে আমাদের ইসলামী শরিয়াত মেনে আমরা আমাদের ধর্ম পালন করতে হবে? তো এই যে শুধু এইটা তো একটা জিনিস, তারপরে যে কত ধর্ষণ, খুন, রাহাজানি, জমি দখল এগুলো আছে, এগুলো তো বলার অপেক্ষা রাখে না। তবে এত বিপুল সংখ্যক অভিযোগ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বাস্তব প্রশ্ন আসে, রাষ্ট্র কি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? এই উদ্বেগকে কেবল রাজনৈতিক বিতর্ক হিসাবে উড়িয়ে দিলে সমস্যার সমাধান হবে না। আপনারা দেখেন চিন্ময় কৃষ্ণ দাস বিষয়টা, তাকে কিভাবে কি একটা ভুয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। সকালের প্রত্যাশা ছিল, আমরা সবাই
যেই প্রত্যাশা করেছিলাম যে বিএনপি নির্বাচিত হয়ে চিন্ময় প্রভুর মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেবে, সেটা ছিল পতাকা অবমাননার। অথচ আমরা কতভাবেই না জঙ্গিদেরকে বাংলাদেশের পতাকার অবমাননা করতে দেখেছি। আমরা দেখেছি তারা পতাকাকে জায়নামাজ বানিয়ে সেটার উপর দাঁড়িয়ে তারা আজান দিয়েছে বা নামাজ পড়েছে। আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপর ইরানের পতাকা, আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপরে এই ইসলামের বা আইসিসের পতাকা ঝুলতে, আমরা দেখেছি প্যালেস্টাইনের পতাকা। শুধু বাংলাদেশের পতাকাটাই যথাযোগ্য মর্যাদা পায়নি। আবার সেই পতাকার দোহাই দিয়েই, যেখানে কোনো পতাকাই ছিল না, তো বললো যে তথাকথিত ইসকনের পতাকা নাকি একটা, ইসকনের তো কোনো পতাকাই নাই। তো যাই হোক, এই যে যারা বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা না নিয়ে চিন্ময় প্রভুকে বিনা বিচারে তারা আটক রেখেছে। এখন আবার জঙ্গিদের পক্ষ নিয়ে হরিদাস তরুণীকে গ্রেপ্তার করেছে। আমরা ধর্ম অবমাননার বহু কল্পিত গল্প শুনি, অথচ আপনারা দেখেছেন যে এই যে শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণ নিয়ে যেই জঙ্গিদের যেই বিশাল বিশাল মিছিল হয়েছে দেশের পথে প্রান্তরে, সেইখানে আমরা কি দেখাচ্ছি? সেইখানে শ্রীরামের প্রতিকৃতিতে মৌলবাদীরা জুতা নিক্ষেপ করেছে, অশ্রাব্য গালিগালাজ করেছে, ধর্ম সম্পর্কে মানে অবমাননার কটূক্তি করেছে। তো সরকার কি এই ধর্ম অবমাননাগুলি দেখেনি? সরকার কি অসহায়? জঙ্গিদের কাছে অসহায়? মানে যে এই জিনিসগুলি কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। বা সরকার কি নিজেরাই জঙ্গি? চিন্ময় কৃষ্ণ দাসের মামলা দেশ জুড়ে আলোচনার বিষয় হয়েছে। জাতীয় পতাকা বা ধর্মীয় অনুভূতির প্রশ্নে আইন সব ক্ষেত্রে প্রয়োগ হবে, আমরা কিন্তু সেইটাই প্রত্যাশা করি। গণতন্ত্রে এই প্রশ্ন তোলার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে এবং রাষ্ট্রের দায়িত্ব হলো স্বচ্ছ এবং নিরপেক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আস্থা বজায় রাখা। কিন্তু আমরা দেখতেছি যে সরকার সর্বক্ষেত্রে সবসময় ব্যর্থ হচ্ছে। ইতিহাসের প্রশ্ন হলো যে বাংলাদেশ মুসলমানের দেশ কিনা। তো বাংলাদেশ কিন্তু কখনোই একমাত্রিক একটা দেশ ছিল না। এই ভূখণ্ডে বহু শতাব্দী ধরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সহ নানা ধর্ম ও সংস্কৃতির মানুষের বসবাস, এখানে আদিবাসীরাও আছে। প্রাচীন বাংলার ইতিহাস প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মন্দির, বিহার এবং পরবর্তী মুসলিম শাসনের ঐতিহ্য সব মিলিয়েই বাংলার ইতিহাস। অতএব এই ইতিহাসকে একক কোনো ধর্মীয় পরিচয়ে সীমাবদ্ধ করা কঠিন। কিন্তু এই জঙ্গিরা জিগির তুলেছে যে বাংলাদেশ নাকি মুসলমানের, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে নাকি হিন্দুদের কোনো অস্তিত্ব রাখা হবে না। আপনারা ভাবতে পারেন কি ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ, এবং রাষ্ট্র সেইখানে এই বড় পরীক্ষাটায় চরমভাবে ব্যর্থ। আজকের প্রশ্ন কেবল হরিদাসচন্দ্র তরুণীর নয়, প্রশ্ন হলো বাংলাদেশে একজন হিন্দু কি নিজের ধর্মীয় পরিচয় নিয়ে নিরাপদ বোধ করবেন বা করতে পারবেন? তিনি কি নিজের মন্দির নির্মাণ করতে পারবেন? নিজের ধর্মীয় প্রতীক স্থাপন করতে পারবেন? নিজের সন্তানকে এই বিশ্বাস নিয়ে বড় করতে পারবেন যে রাষ্ট্র তাকে সমানভাবে রক্ষা কবচ দেবে? যদি এই প্রশ্নগুলির উত্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় তাহলে সেটি কেবল একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটা পুরো রাষ্ট্রের আইনের শাসন, নাগরিক সমতা এবং গণতন্ত্রের প্রশ্ন। একটি সভ্য রাষ্ট্রের পরিচয় সংখ্যাগরিষ্ঠের শক্তিতে নয়, বরং সংখ্যালঘু নাগরিক সেই দেশে কতটা নিরাপদ সেই পরীক্ষার উপর নির্ভর করে। কারণ গণতন্ত্রের প্রকৃত শক্তি তখনই প্রমাণিত হয় যখন সবচেয়ে দুর্বল নাগরিকও সমান মর্যাদা এবং সমান সুরক্ষা পায়। এবং আমরা দেখি এই জন্যই আমাদের সেই মুমিন ভাইরা মানে পশ্চিমা দেশগুলিতে গিয়ে তারা দেদারছে বলে এই দেশে আমরা সমান অধিকার চাই, আমাদেরকে সমান অধিকারের জন্যই আমরা এসেছি। কিন্তু তারা তাদের নিজ দেশে বা নিজের সমাজে অন্যদেরকে সেই সমান অধিকারটা দিতে চরমভাবে ব্যর্থ, এবং তারা সেটা স্বীকারই করে না যে অন্য কারো সেই অধিকারটা আছে। আজকে বাংলাদেশ সেই পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। হরিদাসচন্দ্র তরুণীর মামলার তদন্ত আইন অনুযায়ী চলুক, সেটা আমরা চাই, কিন্তু একই সঙ্গে হুমকি, ঘৃণামূলক বক্তব্য এবং ধর্মীয় স্বাধীনতা খর্বের অভিযোগগুলিও সমান গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। আইন যদি সত্যি সবার জন্য সমান হয় তাহলে সেই সমতা
সব নাগরিকের ক্ষেত্রেই দৃশ্যমান হতে হবে। আর যদি তা না হয় তাহলে প্রশ্ন উঠতেই থাকবে, বাংলাদেশ কি তার সংবিধানে ঘোষিত সম অধিকার ও ধর্মীয় স্বাধীনতার আদর্শ বাস্তবে নিশ্চিত করতে পারবে?